শুরু করি। যাই হোক, গতকাল আমরা একটা ডেমো ক্লাস করেছিলাম ম্যাথমেটিক্সের উপরে, এবং সেখানে বিষয় ছিল টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য। তো আজকেও আমরা একটা ডেমো ক্লাস রেখেছি, সেটা হচ্ছে জিআই বা রিজনিংয়ের উপর। আপনারা জানেন যে কোনো পরীক্ষাতে ম্যাথ মানে গণিত এবং জিআই, যেটা মেন্টাল এবিলিটি বা রিজনিং নামে খ্যাত, ওটা এই দুটো সাবজেক্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো পরীক্ষাতেই এখন থাকে। ইংরেজি কিন্তু সব পরীক্ষায় থাকে না, বাট এই দুটো বিষয় সব পরীক্ষাতেই কম বেশি থাকে। তো যাই হোক, গতকাল ইন্ট্রোডাকশন দেওয়া হয়নি। আমার নাম কৃষ্ণচন্দ্র দাস এবং আমি একজন হাই স্কুলের শিক্ষক। তো আমি এই নতুন সেট আপটা করেছি। এর আগে আমার অনলাইনেই ব্যাচ ছিল, সেটা হোয়াইট বোর্ডে করতাম। তো এখন আমি এইভাবে একটা সেট আপ তৈরি করেছি। গতবার একটা ক্লাস হয়েছে, আজকে পরবর্তী ক্লাস। তো ক্লাস শুরু করা যাক। আজকে আমরা ক্লাস করব রিজনিংয়ের উপর। রিজনিং রিজনিং হচ্ছে, কথার অর্থ হচ্ছে মানসিক দক্ষতা, মেন্টাল এবিলিটি। অর্থাৎ আমাদের বিচার বুদ্ধি বা আমাদের যে যুক্তি বিশ্লেষণ করার ক্ষমতার উপর বেস করে এটা এটা হয়। তো এখন যার যুক্তির দর্শানোর ক্ষমতা যত বেশি হবে বা যার ভাবনা চিন্তা যত বেশি হবে, যে যত গভীরে চিন্তা করতে পারবে বিভিন্ন এদিক ওদিকভাবে, সে কিন্তু এটাতে খুব ভালো পারফর্ম করতে পারবে। এটা এমন নয় যে পড়াশোনায় খুব ভালো ব্যক্তি এতে ভালো হবে বা খারাপ ব্যক্তি বা কমা ব্যক্তি এরা খারাপ হবে, এমন না। এখানে যে কোনো ব্যক্তি শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এখানে ফুল মার্কস ক্যারি করতে পারে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের ক্লাস হচ্ছে রিজনিং অ্যান্ডটা ভুল কথা, রিজনিং অথবা জেনারেল ইন্টেলিজেন্স, তার একটা ডেমো ক্লাস। ওকে, তো প্রথমেই আমরা শুরু করছি। তোমরা একটু খাতা পেন নিয়ে বসবে, তাহলে সুবিধা হয়। তোমরা নিজেরাও তোমাদেরকে করতে হবে। তো তো কয়েকটা জিনিস আমি প্রথমে আলোচনা করব, এটা একটু আগে বলে নিই। রিজনিংয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে বিষয়গুলো জানতে হবে, আমরা জানি ইংরেজি অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি বর্ণমালার 26টা লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত। এ টু জেড, এই এ টু জেড এর যে স্থানীয় যে মান, সেই মানগুলো আমাদের মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, এটা খুবই সহজ। যেমন এ এর মান হচ্ছে, এ হচ্ছে প্রথম স্থানে থাকে, তাই A1। জেড হচ্ছে একদম শেষে, জেড হচ্ছে 26। অর্থাৎ আমাকে এ থেকে বি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এবং জেড। আপনারা খাতা পেন নিয়ে বসবেন এবং লিখবেন, তাতে অনেকটাই আপনাদের পরবর্তী ক্লাস যখন আমরাও হেল্প হবে। তো এই যে আমাদের 26টা লেটার আছে ইংরেজি বর্ণমালাতে, এর প্রত্যেকটি স্থানীয় মান আমাদের জানতে হবে। যেমন ফরওয়ার্ড একটা অর্ডার হয়, একটা ব্যাকওয়ার্ড অর্ডার হয়, দুটো অর্ডারের মানই আমাদের জানতে হবে। ফরওয়ার্ড মানে হচ্ছে পরপর, প্রথম থেকে শেষ পর্যন্ত, এ টু জেড। আর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে জেড টু এ, জেড থেকে এ পর্যন্ত। তো সেখানে এ এর মান যেমন 1, বি এর মান 2, সি এর মান কত হবে 3, ডি এর মান 4। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটার মান জানতে হবে। এবং এই মানগুলো মনে রাখার কিছু ছোট ছোট ট্রিক্স আছে, যেগুলো একটু শিখতে পারলে আপনাদের সুবিধা হবে অঙ্ক মানে জিআই করার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এটা নাম্বার সিস্টেমে বেশি কাজে লাগে, আর আমরা প্রথমেই নাম্বার সিস্টেম বা অ্যালফাবেট সিরিজ যেগুলো হয় সেইগুলোতে কিন্তু আমাদের এটা খুব হেল্পফুল হবে। তো এর কিছু শর্টকাট ট্রিক্স আছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে আজকে কিছুটা আলোচনা করব। যেমন
দেখুন এখানে এ বি সি ডি এই চারটে যে লেটার, এই চারটে লেটার জানতে গেলে আমাদের কোনো ট্রিক্সের প্রয়োজন হয় না। আমরা সবাই জানি ABCD 1 2 3 4। তারপরে ই থেকে আমাদের সমস্যা, যে ইউটাও আমরা জানি যে ই 5 নাম্বারে, তারপর থেকে আস্তে আস্তে আমাদের সমস্যা শুরু হয়। তখন এই সমস্যার সমাধানের উপায় কি? খুব সহজ, একটা ট্রিক্স আছে। ইজোটি বলে একটা শব্দ আছে, IJOTY, ইজোটি। এই ইজোটি শব্দটি যদি আপনি মনে রাখতে পারেন, তাহলেই আপনি 5টি লেটারের পজিশন আপনার মনে থাকবে। এবং এই 5টি লেটার প্রত্যেকটাই 5 ঘর অন্তর অন্তর আছে। ই হচ্ছে 5, জে হচ্ছে দেখুন 10-এ থাকবে, প্রত্যেকটা 5 5 করে গ্যাপ আছে। এটা 10। ও কত হবে বলুন? 15 ইয়েস 15। টি হবে 20 আর ওয়াই হবে 25। এইভাবে ইজোটি শব্দটি যদি আমরা মনে রাখি, তাহলে আমরা সহজেই কিন্তু এই 5টি লেটারের মান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো খুব সহজেই। ইজোটি 5, 10, 15, 20 এবং 25। তাহলে আমাদের এইগুলো হয়ে গেল 5, 10, 15, 20 এবং 25। জেড 26 আমরা সবাই জানি, জেড নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এরপরেও আর একটা ছোট শব্দ আছে যেটা আমরা জানলে আরও সহজেই, ইজোটির মতোই আমরা আরও সহজেই অন্য কিছু লেটারের স্থানীয় মান সহজেই মনে রাখতে পারবো। তাহলে আপনারা অবশ্যই নোট ডাউন করবেন ইজোটি শব্দটি। এরপরে আমরা আসবো একটা নতুন শব্দ, সেটা হচ্ছে CFI, 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 LORUX, এই শব্দটি। ঠিক আছে? এই শব্দটি CFILORUX, এটার কোনো উচ্চারণ হতে পারে? কি মনে হতে পারে? কি উচ্চারণ হতে পারে এটা? লোরেক্স বা এই জাতীয়, লোরেক্স বা এই যে শব্দটি যদি আপনারা মনে রাখেন, তাহলে কিন্তু আরও সহজেই আপনারা আরও কিছু শব্দের স্থানীয় মান আপনারা নির্ণয় করতে পারবেন। আরও কিছু শব্দের স্থানীয় মান আপনারা সহজেই নির্ণয় করতে পারবেন। যেমন একটু আগে আমরা শিখলাম ইজোটি। ইজোটির মাধ্যমে আমরা কিন্তু এই 5টির স্থানীয় মান আমরা পেয়ে গেলাম। এখন CFILORUX এর মাধ্যমে এদের গ্যাপ হচ্ছে 3 3 করে, প্রত্যেকটা শব্দের গ্যাপ, প্রত্যেকটা লেটারের যে গ্যাপ সেটা হচ্ছে 3 3 করে। প্রত্যেকটা লেটারের গ্যাপ হচ্ছে 3 করে। তাহলে কি হবে বলুন? সি এর মান কত হবে? 3। ইয়েস, সি এর মান হবে 3। সি এর মান হবে 3। এফ 6, আই 9, এল 12, ও দেখুন একটু আগে আমরা দেখলাম ও এর স্থান কিন্তু 15। ইয়েস, আর 18, 18, ইউ 21, 21, এক্স 25, 24, সরি 24, হ্যাঁ 25-এ ওয়াই ইজোটির মাধ্যমে আমরা জানতে পারবো। তো এই দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। তাহলে এই দুটো শব্দ যদি আমরা জানতে পারি, তাহলে অনেক কটা শব্দ, এখানে প্রায় 3 3 6 আর 2 8, আর এখানে 5, 8 আর 5 13টি শব্দ, কিন্তু 13টি শব্দ বলছি সরি, অক্ষরের স্থানীয় মান কত সেটা আপনারা সহজেই কিন্তু মনে রাখতে পারবেন। ঠিক আছে? তাহলে এটা আমার চলে গেল F for 6, এটা হয়ে গেল 9, হ্যাঁ এটা হয়ে গেল 12, এটা তো 15 হয়েছে আগে, এটা হয়ে গেল 18, ইউ ফর 21 অ্যান্ড এক্স ফর 24। এবার বাকি শব্দগুলো, বাকি লেটারগুলোরও স্থানীয় মান আমাদের একটু জানতে হবে, কিছুটা ট্রিক্স ব্যবহার করব, কিছুটা আমাদের অধ্যাবসায়ের মাধ্যমে আমাদের হয়ে যাবে। চলুন দেখা যাক। দেখুন জি, এই জিটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? জি, দেখুন আমরা জি কীভাবে লিখি? এইভাবে জি লিখি, তাই না? এখন জিটাকে যদি আমি এই যে জি এর নিচের অংশটা যদি বাড়িয়ে দিই, এইভাবে যদি বাড়িয়ে দিই, আমি ইন্ডিকেট কর,
করতে 7 বলছি এই 7 অংশটা। হ্যাঁ, এই অংশটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কত মান হয়ে যাবে আপনারা বলুন? 7 7, ভেরি গুড। তো আমরা এভাবে মনে রাখতে পারি। আবার G7 নেশন বলে একটা সংগঠন আছে, গ্রুপ আছে, সেটাভাবে মনে রাখা যায় G7। যদিও জি দিয়ে অনেকগুলো সংগঠন আছে আমরা জানি, তবুও যে কোনোভাবে আমাদের মনে রাখা নিয়ে কথা যে জি এর স্থানীয় মান কত। তাহলে আমরা এভাবে জি কে মনে রাখতে পারি। কিভাবে বললাম? যে জি এর ওই যে ফলাটা নিচের দিকে, এই যে ফলাটা এটাকে বাড়িয়ে দেবো, দিয়ে মনে রাখতে পারো 7। ওকে, তো নেক্সট, তাহলে আমরা বুঝে গেলাম জি ফর 7। এবার এইচ। এইচ দেখুন এইভাবে এইচ লেখে। এখন এইচ এর যদি নিচের অংশ আর উপরের অংশ জুড়ে দেওয়া হয় তাহলে কি কিসের মতো লাগছে? 8 8। ওকে, তাহলে এইচ ফর 8 হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু খুব সহজেই কিছু ট্রিক্সের মাধ্যমে আপনারা সংখ্যাগুলো মনে রাখতে পারবেন। যেমন আমার নাম কৃষ্ণ, কৃষ্ণচন্দ্র দাস। তো কৃষ্ণ ফর কে ফর কৃষ্ণ, তো আমি ইজিলি মনে রাখি কে ফর 11। তাই কে এর এই যেটা আমার ইজিলি মনে থাকবে। একইভাবে আপনাদের যে নাম আছে, প্রত্যেকের নিজের নিজের নাম আছে, প্রথম অক্ষর দিয়ে আপনারা সহজেই কিন্তু সেটাকে মনে রাখতে পারবেন। এছাড়াও আপনারা আইপিএলের একটা টিম আগে ছিল কিংস 11 পাঞ্জাব। কিংস 11 পাঞ্জাব নাম শুনেছেন? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেই কে ফর 11, তো আমি এটা সহজেই মনে রাখতে পারি যে কে ফর 11। ওকে, আপনারা এভাবে মনে রাখবেন, বা কিংস 11 পাঞ্জাব এভাবে মনে রাখা যায়। এম, এটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো শব্দ এম আর এন, দেখুন 26টা আমাদের যে লেটার আছে ইংরেজি বর্ণমালাতে, সেখানে এম এবং এন ঠিক মিডিলে অবস্থান করছে। এম এবং এন এর খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এখানে। তো এম এবং এন ঠিক মিডিলে, মানে 26-এর তো ওইভাবে মিডিল করা যায় না, 13টা একদিকে 13টা একদিকে, তো সুতরাং তার মিডিল সেভাবে হয় না। তো সেক্ষেত্রে আমরা এমকে 13 এবং এনকে 14 এইভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, আপনারা নিজেদের মতো ট্রিক্স ইউজ করে মনে রাখতে পারেন। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, এটা নিজেরা নিজেদের মতো কিছু কৌশল বার করে মনে রাখবেন। পি, পিটা আমি মনে রাখি এইভাবে যে আমার যিনি মিসেস আছেন তার নাম হচ্ছে পুতুল, আপনারা দেখেছেন পুতুল দাস বলে, তো ওইভাবে আমি মনে রাখি কে 11 আর পি পুতুল, এইভাবে আমি নিজের মতো করে অ্যাকচুয়ালি ওটা মনে রাখি। এবার আপনারা নিজের নিজের মতো এটাকে ইউজ করবেন, তো আমি এইভাবে মনে রাখি। Q17, এইটাকে মনে রাখার আমার এখনও এই মুহূর্তে কিছু ট্রিক্স আমি বার করতে পারিনি, তো এটা আমি এইভাবে নিজেই মনে রাখি। এরপরে এগুলো তো হয়ে গেছে। এস, এস হচ্ছে 19, এস 19। এবং দেখুন T20, আপনারা নাম শুনেছেন T20, T20 ক্রিকেট নাম শুনেছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো টি ফর 20 এভাবে মনে রাখলে হবে T20। ভি, ভি ফর আমরা এইভাবে দেখাই ভিক্টরি, এইভাবে একটা সাইন দেখাই ভি ভিক্টরি। ভিক্টরিতে আমরা দুটো আমাদের আঙুল ইউজ করি, তর্জনী এবং মধ্যমা, এই দুটো আঙুল আমরা ব্যবহার করি, এবং সেক্ষেত্রে এই দুটো আঙুলকে আমরা দুটো যেহেতু, তাই দুটোকে দুবার হিসাবে 2 এইভাবে মনে রাখি। ঠিক আছে, তো ভি ফর 22, এই যে এর এই একটা অংশ এ একটা অংশ, এইভাবে আমরা দুটো আছে সেটাকে দুবার করে মনে রাখি 22। এবার ডাব্লিউ, ডাব্লিউ দেখুন ডাব্লিউটা অনেকটা এরকম দেখতে। এবার ডাব্লিউকে যদি আমি একটু অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতভাবে যদি আমি ঘোরাই তাহলে সেটা কেমন দেখতে হবে? অনেকটা এরকম দেখতে হবে। এটা 13-র মতো, 3-এর মতো, তাই না? হ্যাঁ স্যার। এখন এটা তো 3 হতে পারে না। আবার ওখানে এম তো আমরা সহজে মনে রেখেছিলাম যে মিডিলে থাকে। আবার এমকে যদি আমরা ক্লক ওয়াইজ ঘোরাই, ক্লক ওয়াইজ ঘড়ি যেরকম ঘোরে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ি কেমনভাবে ঘোরে? আপনার এইভাবে ঘোরে, মানে ডান দিক থেকে আস্তে আস্তে বাঁ দিকে যায়, এটাকে বলে ক্লক ওয়াইজ। তো এমকে যদি আমি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে সেক্ষেত্রেও 3-এর মতো দেখতে হবে এরকম।
সরি, ওকে। তো সেক্ষেত্রে এম হয়ে যাচ্ছে 13, আমরা একটু আগেই শিখলাম এম 13, এবং ডাব্লিউ এটাও 3-এর মতো দেখতে, তাই এটা 3 বা 13 তো হতে পারে না, এটা হবে 23। 23। ইয়েস, এটা হবে 23। তো এই ছিল মোটামুটি একটি এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে, লেটারগুলো, সেগুলোকে মনে রাখার একটি সহজতম কিছু উপায়। এবং আমি বলবো আপনাদের যে আপনারা নিজেরা চেষ্টা করবেন যে কিভাবে আমরা সেটাকে মনে রাখতে পারি। ঠিক আছে, আপনারা নিজেরা চেষ্টা করবেন, তাহলে ওটা ভুলবেন না। কারণ আমি আমার মতো করে এভাবে মনে রাখি। এই ছিল এ থেকে জেড পর্যন্ত কিভাবে আমি স্থানীয় মান নির্ণয় করব। হয়ে গেল মোটামুটি এইরকম। বোঝা গেছে সবাই? আবার বলছি, এ বি সি ডি বোঝার কোনো দরকার নেই, 5 থেকে শুরু করি। এবিসিডির মান তো 1 থেকে 4 বুঝতে, যে এ ফর 1, এইভাবে 5 থেকে ইজোটি যদি আমি মনে রাখি, ইজোটি শব্দটি, তাহলে সেক্ষেত্রে 5, 10, 15, 20 এবং 25-এর স্থান আমরা সহজেই মনে রাখতে পারবো। আর এই যে শব্দটি CICFILORUX, এই শব্দটি মনে রাখলে আমরা যে 3 করে যে পার্থক্য, সেটা মনে রাখতে পারবো দুটো অক্ষরের মধ্যে। C for 3, H for 6, I for 9, তারপর আপনার L for 12, O for 15, R for 18, U for 21 and X for 24। এভাবে এক্সকে এভাবে মনে রাখা যায়, এর 1টা 2টো 3টে 4টে, এর 4টে কাঁটা আছে, তাই 4। 4 মানে এক্স, তো 4 মানে 4ও হতে পারে না, 14 হতে পারে না, তাহলে এক্স হচ্ছে 24। বা এভাবেও মনে রাখতে পারবেন এক্সকে, এর 4টে ঘর আছে, 1টা 2টো 3টে 4টে, এভাবে আমরা কিন্তু এক্সকে মনে রাখতে পারবো। এক্সের মান কিন্তু 1 2 3 4, এর 4টে আছে, তার মানে এ 4 বা 14 হবে না, 4-এ আছে ডি আর 14-তে আছে এন, তাহলে এর মান হচ্ছে 24। এভাবে আমরা স্যার সহজে 14তে এম নয় এন। এন এন হ্যাঁ। এন আছে, 14-তে এন, এম 13-তে। হ্যাঁ, হয়তো প্রোনাউন্সিয়েশন একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, কালকে দেখছিলাম ভিডিওটা, আমি রেকর্ডিংটা দেখছিলাম, কিছু কিছু প্রোনাউন্সিয়েশনে আমি বলছি এক, মানে সঠিকই বলছি কিন্তু শোনা যাচ্ছে অন্যরকম। থ্যাংক ইউ, অসুবিধা নেই, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি একটা ওভারভিউ। আপনারা বুঝতে পারছেন তো? একটু রিপ্লাই করবেন প্লিজ। হ্যাঁ স্যার। ওকে, তো এই স্থানগুলো আমাদের জেনে নিতে হবে। একই রকমভাবে এর যে ব্যাকওয়ার্ড, এটা তো আমি ফরওয়ার্ডে দেখালাম, এ ফর 1, এম ফর 13, জেড ফর 26, ও ফর 15, পি ফর 16, কে ফর 11, ইত্যাদি ইত্যাদি। তো এর উল্টোটাও মনে রাখতে হবে, যে জেড থেকে যদি আমি এতে যাই, সেক্ষেত্রেও আমাকে মনে রাখতে হবে যে কার কত নাম্বারের স্থান। ঠিক আছে, সেক্ষেত্রে জেড হয়ে যাবে 1 এবং কে হয়ে যাবে আপনার 26। জেড হয়ে যাবে 1 এবং কে হয়ে যাবে সেক্ষেত্রে 26। এটা মনে রাখার একটা সহজ উপায়, এটা অনেক সময় গুলিয়ে যায়, এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। কি উপায়? আগের যে মেথডটা বললাম, এ থেকে জেড পর্যন্ত আপনারা কিভাবে মনে রাখবেন, এইবার সেটা যদি মনে থাকে, তাহলে আপনার জেড থেকে এ তে কে আছে সেটাও মনে থাকবে। কীরকমভাবে একটু বোঝানোর চেষ্টা করি। ধরা যাক এতে আছে 1, তাহলে আপনাকে চেয়েছে জেডের মান কত, তাহলে সেক্ষেত্রে আপনি 27 দিয়ে বিয়োগ করে দেবেন এ কে, তাহলে আপনি জেডের মান পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? 27 দিয়ে বিয়োগ করতে হবে, জেডের মান পেয়ে যাবেন। আবার যদি বলি যে কিউ এর মান কত, কিউ এর, ও এটা বোঝানোর আগে আরেকটা জিনিস বোঝালে আপনাদের সুবিধা হবে, আরেকটা জিনিস বুঝিয়ে নিই, তারপর এটা বললে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে একটি লেটারের অপোজিটে কোন লেটার আছে, মানে আমি যদি বলি এ, এর অপোজিটে কোন লেটার হবে, সেক্ষেত্রে এর অপোজিটে লেটার হবে আপনার জেড। এটা কি করে বুঝবো? ওই যেটা বোঝালাম, যে 27 দিয়ে আপনি বিয়োগ করে দেবেন যার স্থান চাইবে। ফর এক্সাম্পল, আপনাকে যদি বলে যে কে,
এর অপোজিটে কে আছে? তাহলে কত হবে বলুন? পি। ইয়েস, কে পি। এটা আমি খুব সহজেই মনে রাখি, কারণ একটু আগেই বললাম তার কারণটা। আমির এবং তার ঠিক অপোজিটে আমার অর্ধাঙ্গিনী। তো যাই হোক, কলকাতা পুলিশ স্যার। হ্যাঁ কলকাতা পুলিশ। হ্যাঁ, ইয়েস ইয়েস, কলকাতা পুলিশ। আমি বলতে যাচ্ছিলাম যদিও। থ্যাংক ইউ। এইভাবে আমরা মনে রাখবো। তো এর কিছু ট্রিক্স আছে, সহজে আপনারা মনে রাখতে পারবেন। যেরকম বি এর অপোজিটে হবে কত হবে বলুন? ওয়াই। পি এর অপোজিট হবে ওয়াই। পি এর অপোজিট হবে ওয়াই, এবং সেটা আমরা বাই শব্দ দ্বারা মনে রাখতে পারবো। বাই, পি ওয়াই, বাই। এই শব্দটি মনে রাখলেই আপনারা কিন্তু বি এর অপোজিটে কি আছে সেটা বার করতে পারবেন, বাই শব্দটা মনে রাখলে। তো আপনাকে কিছু কিছু শব্দ আপনাকে মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, এল এর অপোজিটে কি আছে? ওহ, লিখে দিন। কি আছে? ও ও আছে। ইয়েস। একটা শব্দ আছে লাভ, এল ও ভিই। এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত, লাভ। তো এখানে মনে থাকবে। এল এর অপোজিটে ও, ও এর অপোজিটে এল। ওকে। একই রকম ভাবে ভি এর অপোজিটে ই, ই এর অপোজিটে আবার ভি। খুব সুন্দর একটা ট্রিক্স। যাই হোক, লাভ শব্দটা মনে রাখলে কোনটা কার অপোজিটে সেটা কিন্তু আপনারা সহজেই বার করতে পারবেন। ওকে, এইরকম। এছাড়াও আমি যদি বলি যে এইচ এর অপোজিটে কি আছে? এস। ভেরি গুড। দেখুন কিভাবে ওরা বলছে, আমি একটু আগেই বললাম যে ওই ওই মেথডটা ইউজ করতে পারবেন। 27 দিয়ে এইচ এর স্থানীয় মানকে বিয়োগ করবেন। 27 দিয়ে এইচ এর স্থানীয় মান 8, এটাকে বিয়োগ করলে হবে কত? 19। 19। 19। এবং 19-এ আমরা জানি এস আছে। এইচ এর অপোজিটে এস, এটা আমরা এইচ এস হায়ার সেকেন্ডারি বা হাই স্কুল এভাবেও মনে রাখতে পারি। হাই সেকেন্ডারি এইচএস বা হাই স্কুল এইচএস এ মনে রাখতে পারি। আর যদি এইগুলো মনে রাখতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি সিম্পল 27 দিয়ে যেটা বলবে তার স্থানীয় মানকে বিয়োগ করে দেবেন, যেটা বেরোবে সেটা উত্তর। মানে সেই সেই স্থানীয় মানে যে থাকবে সেটাই হবে। এরকম কিছু ট্রিক্স আরও আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে যখন আমরা ক্লাস নেব তখন আমরা আলোচনা করব। খুব সহজ সহজ কিছু ট্রিক্স আছে যেগুলো সহজে মনে থাকবে। তো আজকে যেহেতু ডেমো ক্লাস, এইসব বোঝাতে গেলে এই বোঝানোই হয়ে যাবে, অন্য কিছু হবে না। তো আমরা এবার আরেকটা জিনিস বলি। আচ্ছা, আমরা এবার অঙ্কেতে ফিরে আসি, কোশ্চেনে ফিরে আসি, তাহলে বিষয়টা এক এক করে বোঝানোর চেষ্টা করব। চলুন অঙ্কটা করা যাক। এবার একটা একটু করে অঙ্ক আসি এবং আলোচনা করি। ওকে, সবারই দৃষ্টিগোচর হচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছেন তো? একটু বলবেন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, চলো শুরু করা যাক। 1 নাম্বার বলছে, ইন এ ইংলিশ অ্যালফাবেট, ইন দ্য ইংলিশ অ্যালফাবেট ফাইন্ড দ্য পজিশন অফ এল ফ্রম লেফট। আমি কোশ্চেনগুলো ইংলিশে রেখেছি। আমরা যদি ইংলিশটা প্র্যাকটিস করি তাহলে যে কোনো পরীক্ষায় আমরা কিন্তু পারবো। যদি আমি বাংলাটাও এর সঙ্গে বলে দেবো, অসুবিধার কোনো কারণ নেই। আর যত প্র্যাকটিস করতে করতে আমরা করবো ইংলিশে, আমাদের ওটা খুব মানে সহজ হয়ে যাবে। তো শুরু করা যাক। ইন দ্য ইংলিশ অ্যালফাবেট ফাইন্ড দ্য পজিশন অফ এল ফ্রম লেফট। ইংরেজি বর্ণমালা, শুরু হবে। ইংরেজি বর্ণমালাতে এল এর স্থানটা দেখাও বাঁ দিক থেকে। এবার একটা জিনিস বলা হয়নি,
সেটা হচ্ছে আমরা যখন এ থেকে জেডে যাব তখন অবশ্যই আমাদের বাঁ দিক থেকে হবে। যখন আমরা এইভাবে দাঁড়াবো, এ হচ্ছে আমাদের বাঁ দিকে, জেড হচ্ছে আমাদের ডান দিকে। তাহলে যখন আমরা এ থেকে জেডের দিকে যাব তখন সেটা হবে লেফট, ওকে। এবং জেড থেকে যখন আমরা এর দিকে আসব তখন সেটা হবে রাইট, ওকে। এইটা মনে রাখতে হবে। এ থেকে যখন জেডের দিকে যাব তখন লেফট থেকে আমরা যাচ্ছি, তাই এটা লেফট থেকে, ফ্রম দ্য লেফট। এবং জেড থেকে যখন আমরা এর দিকে আসবো, বা যদি বলে রাইটে এসো, তখন জেড থেকে শুরু করতে হবে, ওকে। সবাই বুঝতে পেরেছি? তাহলে অঙ্কটা করে ফেলি। ইন দ্য ইংলিশ অ্যালফাবেট ফাইন্ড দ্য পজিশন অফ এল ফ্রম লেফট। কি হবে বলো? স্যার ও হবে স্যার, লাভ এল এর পজিশন, লাভ থেকে। এল এর পজিশন চেয়েছে বাঁ দিক থেকে, মানে কত নাম্বার পজিশন আছে, অর্থাৎ স্থানটা কত, সেটা জানতে চেয়েছে। এ থেকে যদি আমরা যাই, এর হচ্ছে 1, এইরকম ভাবে এল এর স্থানটা কত? স্যার 15, না না, 12 15 তো ও আছে, মাইনাস 15তে 12 ইয়েস 12। ওই যে একটু শব্দ একটু আগে বললাম, সি, বাঁ দিক থেকে। হ্যাঁ 12 হবে, CFILORUX, এই যে শব্দটা বললাম, এখানে দেখো 3, 6, 9, 12, তাহলে এল এর পজিশন হচ্ছে 12। উত্তর হয়ে গেল, বোঝা গেল? এইটুকুই জাস্ট। তোমাদের অপশনে থাকবে যে 2, 4, 6, 12 এরকম কিছু থাকবে, তখন এটা 12 হয়ে যাবে। এটা জানতে চেয়েছে। আবার বলছি, ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালায় ফাইন্ড দ্য পজিশন, স্থান খোঁজো, অফ এল, এল এর ফ্রম লেফট, বাঁ দিক থেকে। আশা করি সকলে বুঝতে পেরেছে। না বুঝতে পারলে পুনরায় জিজ্ঞেস করবে, ওকে। নেক্সট, চলো নেক্সট পরেরটা যাই। Which letter is the right? Which letter is the is seventh? এটা রাইট হবে না, is seventh হবে এটা, হ্যাঁ, দাটা হবে না। Which letter is seventh from right of the English alphabet? লেখাটা একটু কেটে গিয়েছে, বলো। Which letter is seventh from right in the English alphabet? অর্থাৎ কোন লেটারটি 7 নম্বর স্থানে আছে ফ্রম রাইট অফ দ্য, রাইট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে 7 নম্বর লেটারটি কি আছে? কি হবে? দেখো, এটা মনে রাখার খুব সহজ উপায় আমি বলে দিচ্ছি, যেটা আমি আলোচনা করতে যাচ্ছিলাম, আমি অঙ্কটা পেয়ে গেছি, সেটা বলতে, হ্যাঁ রাইট, টি হবে। তো কি হবে যখন এরকম রাইট থেকে যাচ্ছে, মানে কি, এ থেকে, একটু আগে বললাম এ থেকে জেড এর দিকে গেলে অবশ্যই আমাদের লেফট থেকে আমরা যাচ্ছি, আর রাইট যখন বলবে তখন জেড থেকে এর দিকে আসতে হবে, রাইট থেকে, মানে আমাদের রাইট মানে ওই দিক থেকে আসবো আমরা, বুঝা যাচ্ছে? তো এটাকে মনে রাখার খুব সহজ সিম্পল উপায় হচ্ছে, যদি এরকম রাইট এরকম চাই, তাহলে সেক্ষেত্রে আমরা 27 দিয়ে জাস্ট যেটা চেয়েছে সেটা ভাগ করে দেবো, সরি বিয়োগ করে দেবো 27 থেকে। তাহলে কত হবে? 27কে যদি আমি 7 দিয়ে বিয়োগ করি 20। 20। এই 20তম স্থানে কে আছে সেটাই হয়ে যাবে উত্তর। টি। তাহলে তোমরা এমনি দেখো, যদি আমি লিখি 20তম স্থানে টি আছে, টি ফর 20, একটু আগে বলছিলাম T20, জেড, তারপর হচ্ছে ওয়াই, এক্স, ডাব্লিউ, ভি, ইউ, টি, হ্যাঁ ঠিক লিখছি তো, STUVWX, হ্যাঁ, টি, আর এইভাবে চলবে। তো 7 নম্বর স্থানে বলেছে, তাহলে আমি যদি জেড থেকে যাই, 1, 2, 3, 4, 5, 6, 7, এইটা কি হয়ে গেল উত্তর। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এরপরে যে অঙ্কটা আমরা নেব এটা হচ্ছে সিজিএল এসছে, SSC CGL কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। আমরা জানি এই পরীক্ষাটা একটা খুব বড় পরীক্ষা, সর্বভারতীয় পরীক্ষা। এই পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসছে। কি বলছে? ফাইন্ড দ্য লেটার দ্যাট কামস ফিফথ টু দ্য লেফট অফ আর ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। খুব সহজ।
ফাইন্ড দ্য এম লেটার, এম ফাইন্ড দ্য লেটার, বর্ণটি খুঁজে বার করো, দ্যাট কামস, যেটা আসছে, ফিফথ, 5 নম্বর স্থানে, 5 নম্বর স্থানে আসছে। এখন কোথা থেকে আসছে? আমরা আগের দুটো দেখলাম লেফট থেকে একটা বলেছে ডাইরেক্ট, একটা রাইট থেকে বলেছে। এবার এটা কোথায় বলছে? ফিফথ, টু দ্য লেফট অফ আর, আর এর লেফট থেকে, আর এর লেফটের দিকে, ঠিক আছে? আর এর লেফটে 5 নম্বর স্থানে কে আছে ইংলিশ অ্যালফাবেটে? তাহলে আমরা জানি আর এর স্থান কত? আর 18 হচ্ছে 18, ঠিক আছে? আর কেউ আমি যদি, দেখো মনে রাখা সহজে হচ্ছে আর এরকম, তো এটাকে যদি আমি ঘুরিয়ে দিই 8 হয়ে যাবে, তার আগে 1 বসে দিলে হয়ে গেল। আর 8-এ তো আমরা জানি এইচ আছে, এভাবে মনে রাখতে পারি। 18, এবার এর থেকে আমি 5 নম্বর লেটার, এটাকে বাদ দিয়ে দাও, কত হয়? 13 13, 13তে কি আছে? এম হয়ে গেল। আর থেকে আর এর লেফট, এটা তো আর এর লেফট, রাইট হচ্ছে এইদিকে, লেফট হচ্ছে এইদিকে, তাহলে আমার লেফট চেয়েছে, এখান থেকে আমাকে এইদিকে আসতে হবে 5 নম্বরে। তাহলে কি দেখবো? আর তার আগে আছে, সরি, তার আগে আছে পি, তার আগে আছে কিউ, তারপর তার আগে পি, ও, এন, এম, তারপর এল, কে, ঠিক আছে? এরকম আছে। তো আর থেকে 5 নম্বরে 1 2 3 4 5, পঞ্চমতম স্থানে, ফাইন্ড দ্য লেটার, বর্ণটি খুঁজে বার করো, দ্যাট কামস, যেটা আসছে বা যেটা আছে, ফিফথ, 5 নম্বর স্থানে, টু দ্য লেফট অফ আর, আর এর লেফটের 5 নম্বরে ইংলিশ বর্ণমালাতে যে বর্ণটি আছে সেটি খুঁজে বার করো। তো কি হলো? আর এটা, এর এটা থেকে যদি আমরা 5 নম্বরে যাই, তাহলে আমরা পেয়ে যাব এন। এভাবে বার করতে পারি, বা এরকম সিম্পল ক্যালকুলেশন করেও আমরা কিন্তু বার করতে পারি। বোঝা গেল? অল ওকে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট তাহলে যাই, চলো। নেক্সট এই অঙ্কটাতে, এটাও পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিও, এই পরীক্ষাতেও এসছে, এই পরীক্ষাতে কোশ্চেনটা দিয়েছে। কি কোশ্চেন? হুইচ লেটার কামস ইন দ্য মিডল অফ 20th লেটার ফ্রম লেফট অ্যান্ড 21st লেটার ফ্রম রাইট? মানে কি? আচ্ছা, এটা আগে করো তোমরা, এটা আগে তোমরা করো, তারপর আমি বলছি। হলো? চলো আলোচনা করা যাক। দেখো, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, বলছে হুইচ লেটার কামস, কোন লেটারটি আসবে, ইন দ্য মিডল, মাঝখানে, অফ 20th লেটার, মানে 20 নম্বর লেটারের, ফ্রম লেফট, অর্থাৎ লেফট থেকে, যে এইটুকুর মানে আমরা বুঝি 20th লেটার ফ্রম লেফট, 20th লেটার ফ্রম লেফট, অর্থাৎ লেফট থেকে 20তম লেটার কি আছে তোমরা বলো? লেফট থেকে টি। 20তম লেটার জি জি টি, টি, তাই না? সরি টি টি হ্যাঁ স্যার। হুম, টি। আর কি বলেছে? অ্যান্ড 21st লেটার ফ্রম রাইট, রাইট থেকে 21তম লেটার কি আছে? কি করে বার করবে? 27 থেকে 21 বাদ দাও, প্লাস মাইনাস 21। তাহলে 6 নম্বরের যে লেটারটা আছে
সেটা হয়ে যাবে উত্তর। এই সেইটা হবে 21তম স্থানে কি আছে? 6 নম্বর স্থানে কি আছে? এফ। ইউ স্যার। এফ Yes, sir. রাইট থেকে বলেছে না, এই যে 21st লেটার ফ্রম রাইট, ওই দিক থেকে আসবো। তাহলে আমাকে যখন ওই দিক থেকে আসবো তখন 27 থেকে 21st বলেছে, ওটা বাদ দেবো। তাহলে আমি স্থানটা পেয়ে গেলাম 6 নম্বর স্থান। তাহলে 6 নম্বর স্থানে আমরা জানি এফ আছে। এখন টি এবং এফ এর মধ্যে এর মিডল নাম্বারটা চেয়েছে। মিডিলে কে আছে? হুইচ লেটার কামস ইন দ্য মিডল? কোন লেটারটা মিডিলে আছে অফ 20th লেটার ফ্রম লেফট অ্যান্ড 21st লেটার ফ্রম রাইট। তাহলে এই দুটো লেটারের মাঝে কে আছে? এফ এবং টি এর মাঝে কে আছে? তাহলে এফ এর স্থান কত? 6। টি এর স্থান কত? 20। মাঝে কে আছে বার করতে গেলে এটি 2 দিয়ে যোগ করে, এই যোগ করে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যায়। গড়ের মতো, গড় যেভাবে করে সেভাবে করে বেরিয়ে যাবে। 13 হবে, 13। ইয়েস, 13 নম্বর লেটার এম। 13 নম্বর লেটারে আছে এম, উত্তর হয়ে গেল এম। অঙ্কটা করছি বোঝানোর জন্য, তাই এত সময় লাগছে। একটু প্র্যাকটিস হয়ে গেলেই এই ধরনের অঙ্ক খুব সহজে বেরিয়ে যাবে। যেমন তুমি প্রথমেই চেষ্টা করবে যে এখানে বলে দিয়েছে যে 20তম লেটার, লেফট থেকে 20তম, তোমরা জানো টি। রাইট থেকে 21তম লেটার, তোমার হয়তো মনে নেই, 27 - 21 = 6। 6 নম্বরে এফ আছে। তাহলে এফ এবং টি এর মাঝে কি আছে? ঠিক আছে, এফ আছে 6-এ আর টি আছে 20-তে। ধরা যাক তুমি গড়ের হিসাবটা বুঝতে পারছো না, তাহলে তুমি গণনা করো, কোনো অসুবিধা নেই, গণনা করো। সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লেগে যাবে, এটাই যা। গণনা করে তোমার সঠিক উত্তর চলে আসবে, বুঝতে পারলে? যেমন 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং 20। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, মাঝখানে 13। এইভাবে করা যায়, তবে সেক্ষেত্রে কি হবে, টাইমটা বেশি লেগে যাবে। গড়ের ফর্মুলাটা জানা থাকলে কিন্তু এটার এই সময়টা লাগবে না। গড়ের ফর্মুলা আমরা শিখব অঙ্কেতে, অ্যাভারেজের অঙ্ক যখন আমরা করব তখন গড়ের অঙ্ক শিখে যাব, অসুবিধা নেই। তাই বুঝতে পারলাম এটা? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, এটা একটু মনে হচ্ছে জটিল, অসুবিধা নেই, খুবই ইজি, কিন্তু বিষয়টা একটু ভালো করে পড়লে বোঝা যাবে। চলো নেক্সট অঙ্কে যাই। ওকে, এটা আর এক ধরনের একটা অঙ্ক, একটু অন্য ধরনের। লেটার সিরিজের আমি মোটামুটি এই কটা অঙ্ক রেখেছিলাম, এটাও ওই লেটারের মধ্যেই পড়ছে অনেকটা, তাও এটা একটু অন্য ধরনের। করা যাক। কি বলেছে? এটাও কিন্তু এসএসসি সিজিএল 2025-এ এসছে। এসএসসি সিজিএল 2025, সরি 2015, 25 হবে কেন, এখন তো পরীক্ষা হয়নি। ওকে, কি বলেছে চলো দেখা যাক। 5 নম্বর অঙ্ক। ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ওয়ার্ডস, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে এ বি সি ডি, এখানে 4টে অপশন দেওয়া আছে। সিলেক্ট দ্য ওয়ার্ড, শব্দটি খুঁজে বার করো, হুইচ, যেটি ক্যান নট বি ফর্মড, তৈরি করা যাবে না, ইউজিং দ্য লেটার, ব্যবহার করে সেই শব্দগুলি, অফ দ্য ওয়ার্ড এনভায়রনমেন্ট। তাহলে কি হলো পুরো মানেটা? এনভায়রনমেন্ট, এই যে শব্দটা তৈরি হয়েছে যেসব লেটার দিয়ে, ENVI, এই যে লেটার দিয়ে তৈরি হয়েছে, এই লেটারগুলো দিয়ে নিচের এই 4টে যে অল্টারনেটিভস আছে, এই 4টে অল্টারনেটিভের কোনটি তৈরি হবে না? করো তো দেখি তোমরা। Option C, sir. দেখছি, দাও। একজন অপশন সি বলেছে, একজন অপশন সি বলেছেন, দেখি। দেখো, এগুলো খুব সহজেই করা যায়, একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে এনভায়রনমেন্ট, মুভ, MOVE, দেখো প্রথম অপশন আছে মুভ, MOVE, এখানে আছে
ও ভি ই হয়ে গেল, তাহলে এটা হবে না। এমিনেন্ট, EMIN, EMIN ENT, এমিনেন্ট, এটাও হবে, এটাও তৈরি করা যাবে। বলেছে কোনটা যাবে না, এই যে ক্যান নট বি ফর্মড, গঠন করা যাবে না। এন্ট্রান্স, এন্ট্রান্সটা লক্ষ্য করো, দেখো এই যে এ, এন্ট্রান্স করতে গেলে এ শব্দটি তৈরি করতে গেলে এ দরকার, কিন্তু এনভায়রনমেন্টে এ নেই। তাহলে এনভায়রনমেন্ট শব্দটি তৈরি করতে যে যে লেটারগুলো লেগেছে সেই লেটারগুলো দিয়ে এন্ট্রান্স এই শব্দটি গঠিত হবে না। আচ্ছা দেখি পরেরটা গঠিত হচ্ছে কিনা। এন্টার, ENTER, দুটো ই আছে, টি আছে, আর এন আছে, আর আছে, হ্যাঁ, এন্টারও গঠন হবে। শুধুমাত্র এই যে এন্ট্রান্স এই শব্দটি গঠিত হতে পারবে না, এটা একটা ধরন। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি খুব সহজেই। বোঝানোর জন্য টাইম বেশি লাগছে, বাট প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। বুঝতে পারলাম সকলে? ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। এবার দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটাও খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় আসে এই ধরনের অঙ্ক, খুব সহজ বটে। এটা ওই নাম্বার সিরিজের মধ্যেই এই ধরনের অঙ্কগুলো পড়ে। কি বলছে? ইফ ইঙ্ক INK ইজ কোডেড অ্যাজ কত 91411, ইঙ্ক যদি এইভাবে কোডেড হয়, অ্যান্ড রেড, রেড শব্দটি যদি এইভাবে কোডেড হয় 1854, তাহলে পেন এদের মধ্যে কোনটাতে কোডেড হবে? উইল বি কোডেড অ্যাজ, বলো তো দেখি যারা জানো। অপশন বি। দেখি, অপশন বি বলছে একজন, দেখি। দেখো এগুলোকে ভালো করে বোঝো, যেহেতু নাম্বার সিরিজের মধ্যে পড়ছে, নাম্বার সিরিজের মধ্যে পড়ছে। ওকে, তো ওইভাবে আসবে না যে এখানে হ্যাঁ তিনটে আছে তাই এখানে পাঁচটা, এখানে তিনটে আছে কিন্তু ওখানে চারটে হয়ে যাচ্ছে। তাহলে পেন এটা কিভাবে হবে? দেখো এখানে খুব সহজভাবে দিয়েছে। ইঙ্ক যদি আমরা জানি INK, আই এর স্থানীয় মান কত বলো তো? 9, 9, এন এর 14, 14, 14, এবং কে এর 11, 11। ভেরি গুড। দেখো এই সংখ্যাটাই এখানে আছে। তাহলে এইভাবে লেটারগুলোর স্থানীয় মান দিয়ে কিন্তু এগুলো তৈরি হয়েছে। পরীক্ষায় বহু বহু পরীক্ষায় এই ধরনের অঙ্ক থাকেই, মানে যে কোনো পরীক্ষা যদি তোমরা দিয়ে থাকো তোমরা জানবে এই ধরনের অঙ্ক কিন্তু আসেই জিআই, কিন্তু এগুলো বার করা খুব ইজি, একটু শিখে নিলে পারা যাবে। একই রকমভাবে রেড, বলো তো, RED, রেড, আর ফর কত? 18, 18, ই ফর 5, অ্যান্ড ডি ফর 4, দেখো তাই দেয়া আছে 18, 54। তাহলে বলো পেন কত হবে এবার বলো? P for 16, E for 5, N for 14. ইয়েস, P ফর 16, N ফর 5, এটা হচ্ছে না, তাহলে 16, E ফর 5 অ্যান্ড N ফর 14. 14, 14, বি হয়ে গেল সঠিক উত্তর। ভেরি গুড, যারা করেছো এইভাবেই হবে, এই ধরনগুলো এইভাবে হয়, বুঝলেন সবাই? চলো এটা তাহলে হয়ে গেল, পরেরটা যাই। এই প্রশ্নটি MP পুলিশ, মধ্যপ্রদেশ পুলিশের পরীক্ষাতে এসেছিল। কি বলছে? ইফ, খুবই, এটা হচ্ছে কোডিং ডিকোডিং এর একটা অঙ্ক। কোডিং ডিকোডিং বলে একটা চ্যাপ্টার আছে জিআই এ, সেটা আমরা করব এবং খুবই ইন্টারেস্টিং, একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। ইফ নভেম্বর ইজ কোডেড, এইটাতে যদি কোড করা হয়, এবং ডিসেম্বর এটা যদি কোডেড হয় এইটাতে,
তাহলে অক্টোবর কিসে কোডেড হবে? আগে চেষ্টা করো যারা জানো। অপশন ডি। অপশন বি বলছো, তাকে বি না ডি? ডি ডি। ডি এইটা বলছো তুমি। চলো দেখা যাক। দেখো প্রথমে এইটা দেখো, নভেম্বর, NOVEMBER, নভেম্বর। কি করেছে দেখো, এটা লিখেছে আর, প্রথমে লিখেছে দেখো আর, তারপরে ই, তারপরে বি, তারপরে এম, এই যে, তারপরে ই, তারপরে ভি, তারপরে ও, তারপরে এন। অর্থাৎ কি করেছে, নভেম্বরটা উল্টে দিয়েছে, উল্টে দিয়েছে স্যার। ব্যাকওয়ার্ড করে লিখেছে। একই রকম ভাবে ডিসেম্বরটাও দেখো, একই রকম DECEMBER, উল্টে দিয়েছে। তাহলে ঠিক একই রকম মেথড বা প্রসেসেও অক্টোবরটাও সেই মেথডেই আসবে। তাহলে কোনটা হবে? OCTOBER, তাহলে REBOTCO, এটা যেটাতে আছে দেখি এটাতে আছে কিনা। একজন বললো ডি উত্তর হবে। OC, সরি এদিক থেকে তো আসবো না, আর REBOTC, হ্যাঁ এ দেখো এটা মিলে যাচ্ছে। অক্টোবরের ঠিক অপোজিট এটা আছে। তো এই ধরনের খুব ইজি ইজি কিন্তু প্রশ্ন হয়, যেটা দেখো MP পুলিশ 2017 সালে এই পরীক্ষাটায় এই কোশ্চেনটা এসেছিল। এটা কোডিং ডিকোডিং এর একটা অঙ্ক, মানে জিআই অ্যাকচুয়ালি অঙ্ক বলছি আমি। এটা বুঝতে পারি সবাই? একটু রেসপন্স হ্যাঁ, করলে স্যার। সুবিধা হয় আর কি, হ্যাঁ স্যার। যে বোঝাতে পারছি কিনা আসলে। হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট, এবার পরেরটা যাই। ওকে, এটা ওই কোডিং এর একটা অঙ্ক, তবে খুব আসে এই ধরনের প্রশ্ন। আমি WBCS পরীক্ষায় দেখেছি প্রায় থাকে, প্রায় থাকে, এবং বিভিন্ন পরীক্ষায় ছোটখাটো বড় বিভিন্ন পরীক্ষাতেই এই ধরনের থাকে। এটা দেখো IBPS, ব্যাংকের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসছে। IBPS PO কি বলছে ভালো করে পড়ো। ইফ ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইজ কল্ড ট্রি, অর্থাৎ ফ্লাওয়ারকে যদি আমি টি বলে ডাকি, মানে ফ্লাওয়ারের নাম দিই টি, ট্রি, ট্রি গাছ, এবং ট্রিকে যদি আমি ডাকি রেড বলে, বুঝতে পারছি? ফ্লাওয়ারকে ফ্লাওয়ার বলছি না, ফ্লাওয়ারকে বলছি ট্রি, আর ট্রিকে বলছি রেড। ওকে, এবার বলছে রেড, রেডকে যদি আমি বলি গোল্ড, রেডের নাম হয়ে যাচ্ছে গোল্ড। আর গোল্ডের নাম যদি আমি দিই হোয়াইট, দেন তাহলে উইথ হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের গুলোর মধ্যে কোনটি, কোন আইটেমটি জুয়েলারি, কোন আইটেমের দ্বারা জুয়েলারি ইজ মেড, গহনা, কোন আইটেমের দ্বারা গহনা তৈরি হয়? এখানে চারটে অপশন আছে, ট্রি, রেড, হোয়াইট অ্যান্ড ফ্লাওয়ার। বলো তো। অপশন সি। অপশন সি, অপশন সি, ভেরি গুড, সঠিক উত্তর। কি করে অপশন সি হলো একটু বুঝিয়ে দাও। জুয়েলারি গঠন হয় সোনা দিয়ে, এবং সোনাকে এখানে বলা হয়েছে হোয়াইট, সাদা। ভেরি গুড, ব্যাস এই হয়ে গেল, ব্যাস এইটুকুই ছিল ব্যাখ্যা। দেখো গোল্ড ইজ কল্ড হোয়াইট, তাই জুয়েলারি যেহেতু গোল্ডের তৈরি হয়, আরও বিভিন্ন রকমের হয়, বাট এখানে এই অপশানে যেহেতু বলেছে জুয়েলারি, তাহলে গোল্ড দিয়ে তৈরি হয়, তাহলে জুয়েলারি, গোল্ডকে ডাকা হচ্ছে হোয়াইট বলে, তাহলে জুয়েলারি কি দিয়ে তৈরি হয়? আমরা জানি জুয়েলারি গোল্ড দিয়ে তৈরি হয়, কিন্তু এই যে কোশ্চেনে গোল্ডকে গোল্ড বলছে না, গোল্ডকে বলছে হোয়াইট, ঠিক আছে? তাহলে এখানে উত্তর হবে হোয়াইট। কিন্তু ওপরটা দেখো রেড ইজ কল্ড গোল্ড, এটা আবার ভুল করে কেউ করো না। কেউ কেউ হয়তো রেড করে দিলে উত্তর, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ রেডকে গোল্ড বলে ডাকা হয়, কিন্তু গোল্ডকে কি বলে ডাকা হয়? হোয়াইট বলে। তাহলে উত্তর হবে হোয়াইট, অপশন সি। বুঝতে পারছি? ওকে নেক্সট, পরের অঙ্ক। এই কোশ্চেনটাও এসছে SSC CHSL 2018, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, SSCর সেন্ট্রাল লেভেলের পরীক্ষা। এখানে কি বলেছে?
এখানে একটা নাম্বার সিরিজ দেওয়া আছে, এই যে একটা নাম্বার সিরিজ আছে। ইন দ্য ফলোয়িং সিরিজ, আমি বিভিন্ন অংশ থেকে একটা একটা করে দুটো করে নিয়েছি আজকে ডেমো ক্লাসে জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য। তো দেখো, ইন দ্য ফলোয়িং সিরিজ, এই যে ক্রমে, এই যে ক্রমটি দেওয়া আছে, রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কটির জায়গায় বা স্থানে যদি আমি রিপ্লেস করি, তাহলে উইথ দ্য সুইটেবল অপশন, নিচের অপশনগুলি দ্বারা কোশ্চেন মার্কের এই জায়গাটাতে রিপ্লেস করতে হবে, মানে কোন এটা বসবে। 31, একজন ম্যাডাম বলেছেন 31, দেখি, দেখো কি আছে, প্রথমে আছে 6, তারপর আছে 9, তারপর আছে 13, তারপর 18, তারপর 24, তারপর আছে কোশ্চেন মার্ক। এখন আমাদের দেখতে হবে এটা কোন ক্রমে করা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন রকম ক্রমে হতে পারে, যোগ দিয়ে, বিয়োগ দিয়ে, গুণ দিয়ে, ভাগ দিয়ে, বিভিন্ন রকমের হয়। তো যখন আমরা এই ক্লাস নেব তখন আমরা সেই ডিটেলসে আলোচনা করব। আপাতত এই অঙ্কটার জন্য বলি। দেখো 6 থেকে 9 যেতে গেলে ক ঘর যেতে হবে? স্যার 3 ঘর। 3 ঘর। তারপরে আমি যদি 9 থেকে 13 যাই, ক ঘর যেতে হবে? 4 ঘর। 4 ঘর। 4 থেকে 18, এই সরি 13 থেকে 18 গেলে 5 ঘর। 5 ঘর। স্যার 1 ঘর করে বাড়ছে। হ্যাঁ, 18 থেকে 24 6 ঘর। 6 ঘর। তাহলে এইখানে আমাকে ক ঘর যেতে হবে? 7 ঘর। 3 4 5 6 7, ভেরি গুড, খুব ভালো বলেছো। তাহলে 24 এর সাথে কত হয়? 24 আর 7 31। 31, তাহলে উত্তর হয়ে গেল 31, অপশন এ, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে সঠিক উত্তর 31। তাহলে কোশ্চেন মার্কের স্থানে 31 বসবে। এটা দেখো এসএসসি সিএইচএসএল এই পরীক্ষা কিন্তু দিয়েছে, ভেরি ইজি, জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস করলেই তোমরা পারবে, কঠিন কিচ্ছু না। তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছো, এইভাবে হবে। বিভিন্ন রকম ইয়েতে হয়, কোন ভাগ, হ্যাঁ অনেক রকম মেথড আছে, সে আমরা যখন শিখবো আস্তে আস্তে আমরা সেগুলো জানবো। চলো নেক্সট যাই, এটাকে মুছে দিলাম। এবার একটা ডাইরেকশনের অঙ্ক আছে, হ্যাঁ ডাইরেকশন টেস্ট। তো অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটাও কিন্তু পরীক্ষা এসছে, এসএসসি সিপিও এই ধরনের একটা পরীক্ষাতে এই কোশ্চেনটা দিয়েছে। কি বলেছে ভালো করে পড়ো, এগুলো কিন্তু বার করা ভীষণ ইজি, আবারও বলছি একটু বুঝতে হবে। প্রথমে বলেছে আই ওয়াক, আমি হাঁটলাম 20 কিমি, সরি 12 কিমি, টু দ্য নর্থ। একটু বলি, আমাদের যখন যে খাতাটা আছে সেই খাতাতে সবসময় উপরের দিকে যাবে উপরের দিকে যাবে নর্থ, নিচের দিকে সাউথ, ডান দিকে ইস্ট এবং বাঁ দিকে ওয়েস্ট, এটা আমাদের ধরে নিতে হবে। নিউজ, ঠিক আছে, দিক নির্ণয়, NSEW, এটা দিক, তোমার দিক যেদিকে হোক না কেন খাতার কিন্তু এইটাই দিক, ঠিক আছে, এটা মনে রাখবে। এখানে কি করতে হচ্ছে, এখানে করতে হচ্ছে যে প্রথমে বললো আই ওয়াক 12 কিমি টু দ্য নর্থ, তাহলে একটা পয়েন্ট ধরে নাও, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি নর্থের দিকে, নর্থ মানে এটা নর্থ বললাম, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ, তাহলে প্রথমে বললাম এই কোনো একটা স্থান থেকে আমি 12 কিমি নর্থে গেলাম, 22 কিমি, হ্যাঁ 12 কিমি নর্থে গেলাম, হ্যাঁ উত্তর বেরিয়ে গেছে নাকি? ঠিক আছে, ভেরি গুড, দেখছি কত আসে। তাহলে এইভাবে আমরা গেলাম 12 কিমি, একটা আমরা ধরে নিলাম এই ডট থেকে উত্তর দিকে, আই ওয়াক 12 কিমি টু দ্য নর্থ, তাহলে উত্তর দিকে নর্থ, অপশন সি হবে 10 কিমি স্যার। 10 কিমি বলছো, ঠিক আছে আমরা দেখছি কি হয়। তাহলে এখান থেকে আমরা গেলাম নর্থে 12 কিমি। এবার কি বলেছে, দেন তারপরে 10 কিমি ইস্ট, তাহলে ইস্ট কোন দিকে? ডান দিকে, ওয়েস্ট তো বাঁ দিকে, তাহলে ইস্ট হচ্ছে ডান দিকে, তাহলে ইস্টের দিকে কতটুকু গেলাম, কত বলেছে, দেন 10 কিমি ইস্ট, 10 কিমি গেলাম ইস্টের দিকে। এটুকু সবাই বুঝতে পেরেছো? বলো একটু প্লিজ রিপ্লাই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে নেক্সট, দেন এবার বলেছে অ্যান্ড দেন, এবং তারপরে 12 কিমি
সাউথ, 12 কিমি দক্ষিণে গেল। দক্ষিণ কোন দিকে? নিচের দিকে, এদিকে। তাহলে এর এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু এটা 12 কিমি গিয়েছিল। Option C 10 কিমি 10. হ্যাঁ, এদিকেও কিন্তু এটা 12 কিমি হবে, মানে এর লেভেলে হবে, কারণ এদিকেও যতটা গিয়েছে উত্তরে, এখান থেকে কিন্তু দক্ষিণেও নেমেছে 12 কিমি, ওই যে লেখা আছে। অ্যান্ড দেন 12 কিমি, ওখানে কিমিটা আসেনি যদিও, 12 কিমি সাউথ, তাহলে এখান থেকে দক্ষিণে এতটুকু গেল 12 কিমি। এইবার বলেছি কি, হাউ ফার, কতটা দূরে, অ্যাম আই ফ্রম, আমি আছি, থেকে দ্য স্টার্টিং পয়েন্ট, শুরু স্থান থেকে আমি এখন কত দূরে আছি। তাহলে শুরু 10 স্থান কিমি। স্টার্টিং পয়েন্ট ছিল এটা, ভেরি গুড। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তাহলে এখান থেকে আমি এখানে আছি, এখান থেকে স্টার্ট করেছিলাম, এখন এখানে আছি, তাহলে উপরের যে দূরত্বটা হবে এইটাও কিন্তু সেম দূরত্ব হবে, কারণ দেখো এটাও 12 কিমি, এটাও 12 কিমি, এটা 10 কিমি, তাহলে নিচেরটাও 10 কিমি হবে। এটা একটা চতুর্ভুজ তৈরি করছে। এমন তো না যে বাঁকা এসছে বা ওদিকে গেছে, এমন কিছু বলেনি, স্ট্রেট সে নেমেছে। তো অনেক সময় পরীক্ষাতে বলে দেয় যে এত ডিগ্রি কোণে নামছে, এগুলো আমরা শিখবো, অসুবিধা নেই, সেগুলো খুব সহজ। তো এখানে একটা সিম্পল ছিল, একটা বড় পরীক্ষাতে কিন্তু এটা এসছে। তাহলে এর দূরত্ব কত বলো? 10 কিমি স্যার। 10 কিমি, তাহলে উত্তর হয়ে গেল সি। ভেরি গুড। যারা বুঝতে পেরেছ তারা করে ফেলেছো, আর যারা বুঝতে পারোনি তারা কি এখন পরিষ্কার? বলো, কথা বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে কথা বললে একটু মানে কি বলতো, একটু এটা বাড়ে, যে মানে কি বলবো, হ্যাঁ ওইটা একটু বাড়ে, যে না তাহলে ঠিকঠাক মোটিভেশন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা মোটিভেশন পাওয়া যায়। এবার দেখা যাচ্ছে যে কেউ কিছু রিপ্লাই করছে না, তো আমি কি পারছি না, কেউ শুনছে না, যাই হোক, থ্যাংক ইউ। তাহলে আশা করি বুঝতে পেরেছি সবাই। 10 কিমি হয়ে গেল উত্তর। তাহলে এটা মুছে দিচ্ছি, হ্যাঁ নেক্সট। স্যার। হ্যাঁ বলো, কেউ কিছু বলছে? না না স্যার, শুনছি এখানে খুব মাইকের আমাদের এখানে আওয়াজ হচ্ছে তো চারিদিকে, ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোঝার চেষ্টা করো, তাহলে কোথাও বুঝতে না পারলে বলবে। চলো নেক্সট সঙ্গে যাই। নেক্সট বলতে বোধহয় এটাই শেষ স্লাইড দেখছি, হ্যাঁ এটাই শেষ আজকের মতো। চলো দেখি কি আছে। তো এখানে একটা ব্লাড রিলেশনের অঙ্ক আছে। ব্লাড রিলেশন, রক্ত সম্পর্ক, খুব ইন্টারেস্টিং। আমরা সাধারণত দিদি নাম্বার ওয়ানে অনেক সময় আগে দেখতাম, এখনো দেখি না, তো এই ধরনের দিত, হ্যাঁ অমুকের শ্বশুরের দাদুর বাবার কে হয়, তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, তো চলো দেখা যাক কি বলেছে। এটাও এসএসসি সিজিএল 2016 একটা পরীক্ষার কোশ্চেন থেকে এটা কিন্তু কালেক্ট করেছি। তো এখানে বলছে পয়েন্টিং টুয়ার্ডস এ ফটো, একটা ফটোর দিকে পয়েন্ট করিয়ে, ধরা যাক এটা একটা ফটো, পরবর্তীকালে ফটোগুলো আমরা অ্যানিমেশনের মাধ্যমে ঢোকাবো, প্রাথমিক অবস্থায় তো ঢোকাতে পারিনি, যাই হোক বোঝার চেষ্টা করো। এটা একটা পিকচার, ঠিক আছে, এটা একটা পিকচার। এই পিকচারে পয়েন্টিং টুয়ার্ডস এ ফটো, একটা ফটোর দিকে পয়েন্ট করে রাকেশ নামক একটা ছেলে সেইড, বললো বা বলেছিল, শি ইজ দ্য ডটার, তাহলে দেখো শি ইজ দ্য ডটার অফ অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু দ্য রাকেশ, মানে ওই আর কি, বুঝতে পারলে? চলো দেখা যাক। তাহলে এই যে ছবি, এর দিকে পয়েন্ট করিয়ে রাকেশ বলছে শি বলেছে, তার মানে প্রথমে বুঝতে হবে যে ছবিটার দিকে পয়েন্ট করছিল সেটা একজন মেয়ে, ফিমেল। হ্যাঁ সিস্টার। এটা একদম ফিমেল, এটা একজন গার্ল বা ফিমেল। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক কি করতে হয়, প্রথম দিক থেকে ধরেও করা যায়, কিন্তু সবসময় শেষের দিক থেকে করলে সুবিধা হয়। শেষের দিক থেকে কি বলতে চেয়েছে, তাহলে ইজিলি বেরিয়ে যায়। তো এখানে একজন ফিমেল আছেন ছবিতে, তো শেষের দিক থেকে আমাদের আসতে হবে, সিস্টার। দেখা যাক কি হয়। তো এখানে বলছে, দেখো কদর আসছে, অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, এই অংশটুকু আগে দেখবো শেষের দিক থেকে। প্রথম দিক থেকেও করা যায়, কিন্তু শেষের দিক থেকে সুবিধা হয়, আমার সুবিধা লাগে, আমি প্রথম দিক থেকেও শেখাবো, চাপ নেই। তো অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার মানে কি,
আচ্ছা আগে শোনো এইটুকু, মাই গ্র্যান্ডফাদার এটার অর্থ? আমার দাদু। আমার আমার দাদু। ঠাকুরদাদার একমাত্র ছেলের হ্যাঁ, মেয়ে, ভেরি গুড, খুব ভালো মানে হয়েছে। আমার বাবার মেয়ে। ঠিক আছে, মাই গ্র্যান্ডফাদার মানে আমার ঠাকুরদা, মানে আমার বাবার বাবা। এবার তাহলে বাকিটা আসি, অনলি সন, আমার ঠাকুরদাদার একমাত্র ছেলে। বোঝা গেল? অনলি সন মানে একটাই ছেলে আছে আমার ঠাকুরদাদা, মানে আমার দাদু। তার মানে মানে কি? আমার বাবা, মানে আমার বাবা। তাহলে আমার অনলি সন বাবার মানে মেয়ে। এইটুকু যদি আমি ধরি, এইটুকু যদি ধরি আমি, অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, তার মানে হচ্ছে আমার দাদুর একমাত্র ছেলে, তার মানে হচ্ছে আমার বাবা। ক্লিয়ার সবারই? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমরা আসি, তাহলে এইটুকুর মধ্যে আমরা বুঝলাম কিছুই নয়, আমার বাবাকে বোঝানোর চেষ্টা করছে। এবার বলেছি পরেরটা আসো, শি ইজ দ্য ডটার, এইটুকুর মানে কি? শি ইজ দ্য ডটার, কে হয় মেয়ে। সে হলো কন্যা। তাহলে সে কন্যা, কার কন্যা? অফ আমার বাবা, বাবার। আমার বাবার কন্যা। শি ইজ দ্য ডটার, তাহলে আমার বাবার কন্যা। তাহলে এখানে যে ব্যক্তি আছে, যে মহিলা আছেন, এটা হচ্ছে রাকেশের বাবার কন্যা। এটুকু ক্লিয়ার সবারই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো, তাহলে বলো এবার কি বলেছে, হাউ ইজ, কিভাবে গার্ল ইজ রিলেটেড টু রাকেশ। তার মানে রাকেশের একটা বোন আছে। ইয়েস, ভেরি গুড। তার মানে হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু দ্য রাকেশ, তার মানে ওই মেয়েটি, মেয়েটি রাকেশের সঙ্গে কিভাবে সম্পর্কিত। তাহলে মেয়েটি রাকেশের কে হয়? বোন হয়। বোন। বোন, ভেরি গুড, তাহলে উত্তর হয়ে গেল সিস্টার। এইভাবে করতে হয়, এটা হচ্ছে রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশনের অঙ্ক আছে। ব্লাড। হ্যাঁ, খুব ইজি, কিন্তু এগুলো খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেক পরীক্ষায় কমন থাকবেই থাকবে, এবং এগুলো ইজি বার করা যায় এইভাবে, যেভাবে আমি বুঝে বুঝে বার করলাম এভাবে বার করা যায়। ঠিক আছে, তো এই আজকে স্লাইড শেষ, এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। আমাদের যে পেড কোর্সের ক্লাস সে খুব তাড়াতাড়ি শুরু হবে, তো আমরা তার আগে দুটো ভিডিও দিয়ে দিলাম ডেমনস্ট্রেশনের। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা ক্লাসে যোগদান করতে পারেন, এবং আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাদেরকে অবশ্যই বলবেন। ঠিক আছে, আর স্যার ক্লাস স্যার কেমন আপনি লাগলো কি কোচিং দেন স্যার? বলো? স্যার কি মানে আপনি কোন কোন পরীক্ষার কোচিং দেন? পরীক্ষার কোচিং তো মোটামুটি যেগুলো আপকামিং আসবে, সব যেগুলো আসবে এখন, আচ্ছা যেহেতু স্যার, মানে রেল, এখন রেলের গ্রুপ ডিটা। হুম। রেল, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি পুলিশ মানে কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল হ্যাঁ। চলছে। হ্যাঁ, এইগুলো চলছে, এসএসসি জিডি কনস্টেবল, এইগুলো পরবর্তীকালে প্রাইমারি টেট, হ্যাঁ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলো পরবর্তীতে হবে। এএনএম, জিএনএম, এগুলোও হবে। তো এর মানে এই না যে প্রত্যেকদিন আমি ক্লাস নিচ্ছি মানে আমি একা পড়াবো, তা নয়, আমার সঙ্গে আরও অন্যান্য কিছু টিচার্স ম্যাডামস আছেন, তারাও পড়াবেন, অসুবিধা নেই। হ্যাঁ, জাস্ট স্যার ডেমনস্ট্রেশন। স্যার আপনি ইয়ে দেন নাকি এসএসসি সিজিএল তারপরে সিএইচএসএল ওইগুলো কিছু? এসএসসি সিজিএল সিএইচএসএলটা এখনই শুরু করছি না, আপাতত সেটা আমাদের চিন্তাভাবনায় আছে, আমরা পরবর্তীতে শুরু করব, কিন্তু যেহেতু প্রাথমিক অবস্থায় একটু নিজেদের গুছিয়ে নিতে চাচ্ছি। ঠিক আছে, এগুলো আমাদের মাথাতে আছে, সেগুলো আমরা শুরু করব। এই মোটামুটি এখন আপাতত এই চলছে। এছাড়া আমার সাবজেক্টের মক টেস্টের ব্যবস্থা থাকবে। এভরিথিং সব কিছু যা যা প্রয়োজন হয় একটা পরীক্ষায় পাশ করতে গেলে, যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন হয় আমরা সব রকম ব্যবস্থাই রাখবো। মক টেস্ট, ঠিক আছে। তারপরে ক্লাস টেস্ট, সব রকমই থাকবে। পরীক্ষার আগে টেস্ট, আমরা টেস্টের উপর বেশি গুরুত্ব দেবো, কারণ ওইটাই তো পরীক্ষায় দরকার। এছাড়াও ক্লাস যেরকম হওয়ার সেরকম হবে, বুঝতে পেরেছ? তো থ্যাংক ইউ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আবার নিশ্চয়ই আগামী দিন দেখা হবে, আজকের মতো এটুকুই। ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ, ওকে।